আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারে মেমব্রেন এন্ড সারফেসের অর্থাৎ বায়োলজিক্যাল মেমব্রেন এবং এর স্ট্রাকচার। এখানে আমরা মেমব্রেনের ক্ষেত্রে দেখেছিলাম মেমব্রেনের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে একে বলতে পারবা? কে নুরে আলম সিদ্দিক বলো, মেমব্রেনের মধ্যে বায়োলজিক্যাল মেমব্রেনের কম্পাউন্ড কি কি, কম্পোজিশনের মধ্যে কি আছে? বলো, কেউ একজন বলো। তাজমুল আছো? প্রোটিন লিপিড থাকবে স্যার। লিপিড থাকে, প্রোটিন থাকে। হ্যাঁ, প্রোটিন তো এই অবস্থায় থাকবে, এমবেডেড অবস্থায় থাকবে। মূল কম্পোজিশনটা কি? দুইটা কম্পোনেন্ট থাকবে, লিপিড থাকবে, প্রোটিন থাকবে। লিপিড আবার কয় ধরনের হতে পারে? 3 ধরনের স্যার। 3 ধরনের। হ্যাঁ, মোস্টলি আমরা এই যেটা ফসফেটিক অ্যাসিড অর্থাৎ ফসফোলিপিড, যেটা ফসফোলিপিডটার কিভাবে বায়োলজিক্যাল সেলের মধ্যে বায়োলেয়ার তৈরি করে সেই জিনিসটা আমরা এখানে দেখেছি। দেখো, ফসফরিক অ্যাসিডের মধ্যে কি থাকে, একটা পোলার গ্রুপ থাকে, একটা নন পোলার গ্রুপ থাকে। তো সেল মেমব্রেনে কিভাবে বাইলেয়ার স্ট্রাকচার তৈরি করে এটা ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তো গঠনটা কিভাবে হয় বলতে পারবা? এই যে বাইলেয়ার ফর্মেশনটা কিভাবে হলো? কে বলবা? প্রশ্ন শুনি নেই। আমি বলছি যে এই যে বাইলেয়ার যে তৈরি হচ্ছে সেল মেমব্রেনের, যেমন এই যে আমি একটু স্যার হেড স্ক্রিনে। গুলা লিপোফিলিক হেড গুলা স্যার বাইরের দিকে থাকবে, আর টেইল গুলা স্যার দুইটা টেইল হচ্ছে ভিতরের দিকে থাকবে আর কি। কেন, কারণ কি? স্যার এটা তো লিপোফোবিক আর কি, লিপোফিলিক। পোলার কারণটা অংশটা হচ্ছে পোলার অংশটা ওয়াটার লাভিং হবে, ওয়াটারের সাথে অ্যাট্রাক্টেড হবে বা ইন্টারেকশনে আসবে। কিন্তু এই যেটা নন পোলার পার্ট নন পোলার পার্টটা, ভিতরের দিকে থাকবে আর কি। হ্যাঁ, এটা ওয়াটারের সাথে ইন্টারেকশনে আসবে না, যেহেতু ওয়াটার হ্যাটিং, ওয়াটারের সাথে এর কোনো ইন্টারেকশনে আসে না, ওয়াটার দেখলে ভয় পায়। এই জন্য ওয়াটার থেকে দূরে থাকবে, এই জন্য ভিতর দিকে এমবেডেড ভিতরের দিকে অ্যারেঞ্জ থাকবে অ্যান্টেরিয়রে। আচ্ছা, প্রোটিন গুলো কিভাবে থাকবে? প্রোটিন গুলো কি অবস্থায় থাকবে? পার্শিয়ালি অথবা ফুললি পেনিট্রেটেড অবস্থায় থাকবে। প্রোটিন গুলোর কি কাজ? স্যার ট্রান্সফরমেশন। হ্যাঁ, একটা হচ্ছে ক্যারিয়ার হিসাবে কাজ করতে পারে। মলিকিউল গুলোকে আমি একদম সিম্পলি একসাথে দেখিয়েছিলাম, এই যে রিসেপ্টর হিসাবে কাজ করবে, এনজাইম হিসাবে কাজ করবে, অর্থাৎ ফটোসিনথেসিসের এনজাইম হিসাবে কাজ করবে, আবার এটিপি সিনথেসিসেও এটা এনজাইম হিসাবে কাজ করবে। আর থার্ডলি হচ্ছে ক্যারিয়ার হিসাবে কাজ করবে, ট্রান্সপোর্ট সিস্টেমে আয়ন এবং আদার মলিকিউল গুলোকে সেলের মধ্য দিয়ে পাস করানোর জন্য ক্যারিয়ার হিসাবে কাজ করবে। এই 3টা মেজর কাজ। আচ্ছা, এখন আজকে আমরা আলোচনা করব ট্রান্সপোর্ট সিস্টেম। ট্রান্সপোর্ট সিস্টেম ট্রান্সপোর্ট সিস্টেম বায়োলজিক্যাল সিস্টেমের ট্রান্সপোর্ট সিস্টেম বলতে আমরা এমনি বুঝতে পারছি যে সেলের মধ্য দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো সেলের ভিতরে প্রবেশ করানো অথবা পাস করানো, ডিফিউজ করানো, আর যেগুলো অপ্রয়োজনীয় এগুলোকে বডি থেকে বের করে দেওয়ার জন্য সেলের মাধ্যমে বের করে আউটে
আউটসাইডের দিকে পাস করানো, বের করে দেওয়া, এক্সপেল করা, এইটাই মূলত হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম মেমব্রেনের মধ্য দিয়ে। এই জন্য এটাকে মেমব্রেন ট্রান্সপোর্টও বলে। আমরা এখানে তিনটা মেকানিজম আমরা দেখব যে কিভাবে সেলের মধ্য দিয়ে ট্রান্সপোর্টটা হয়। একটা সিম্পল ডিভিশন। সিম্পল ডিভিশন তোমরা জানো, জাস্ট হায়ার যে কোনো জিনিস, যে কোনো ম্যাটেরিয়ালস হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ডিফিউজ করবে, এটা সিম্পল ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ডিফিউশনের জন্য প্রসেসটাকে ফ্যাসিলিটেট করতে হবে, এক্ষেত্রে ক্যারিয়ার মলিকিউল লাগবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তিনটা। তাহলে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, থার্ড ওয়ান হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা সিম্পল ডিফিউশনের মধ্যে শুধু several substances pass through the membrane by simple diffusion, that is movement from higher concentration region to the lower concentration region of the substance. একদম সিম্পল ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা হচ্ছে সিম্পল ডিফিউশনের মতোই, অর্থাৎ সিমিলার প্রসেস, হায়ার কনসেন্ট্রেশন রিজন থেকে লোয়ার কনসেন্ট্রেশন রিজনের দিকেই ধাবিত হবে, ডিফিউজ হবে ম্যাটেরিয়ালস গুলো, কিন্তু এখানে একটা ক্যারিয়ার মলিকিউল লাগবে, অর্থাৎ যেটাকে মুভ করতে হবে, এটাকে ধরে নিয়ে যেতে হবে, অ্যাসিস্ট করতে হবে। যেমন মনে করো সুস্থ মানুষ তো এমনি মুভ করতে পারে, কিন্তু অসুস্থ মানুষ যখন মনে করো কোন একটা এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, ট্রেনে উঠবে, তখন তাকে উঠানোর জন্য একটা বিশেষ প্রসেসের মাধ্যমে, হসপিটালে যাবে তো। হ্যাঁ, তখন বিশেষ প্রসেসের মাধ্যমে নিতে হয় তাকে। ওই হেঁটেও যেতে পারবে না, দৌড়েও যেতে পারবে না, কি বলে, তাকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে যেতে হবে। তো এখানে এরকম সিম্পল ডিভিশন যেগুলো হতে পারে সেটা তো সিম্পলি নিজে নিজেই চলবে, কিন্তু সেকেন্ড টাইপ ফ্যাসিলিটেটেড, এটাকে ই করতে হবে, কি বলে, ক্যারিয়ার অ্যাসিস্টেড ট্রান্সপোর্ট প্রসেস, ক্যারিয়ার লাগবে এটাকে নেওয়ার জন্য। তাহলে this type of division involves the movement of different species of molecules from a region of higher concentration to one of lower concentration region. It is similar to simple division definition টা, but it is a carrier assisted transport process. তাহলে এটা ক্যারিয়ার মলিকিউল লাগবে। তাহলে in facilitated diffusion process, the substance being transported is complexed with a ক্যারিয়ার মলিকিউল, অর্থাৎ যেই সাবস্টেন্সটা ট্রান্সপোর্ট হবে, সেলের মধ্য দিয়ে পাস করাতে হবে বা করানোর প্রয়োজন, এটা ক্যারিয়ার মলিকিউলের সাথে কমপ্লেক্স করবে। যেমন মনে করো গ্লুকোজ, সুগার মলিকিউল গুলো বডির জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু এখন এগুলো নর্মালি সিম্পল ডিভিশন হয় না, কারণ হচ্ছে সেলের মধ্যে এগুলোর সলিবিলিটি খুবই কম। সেলের অ্যান্টেরিয়র কি আছে? সেলের অ্যান্টেরিয়র পজিশনে হচ্ছে সবই হাইড্রোফোবিক রিজিয়ন, নন পোলার রিজিয়ন, তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার সেলের অ্যান্টেরিয়র পজিশনটা হচ্ছে নন পোলার রিজিয়ন, যার কারণে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক। এখন যদি তোমার পোলার কোনো কিছুকে ট্রান্সপোর্ট করতে হয়, যেমন গ্লুকোজ মলিকিউল, এই অনেকগুলো হাইড্রক্সি গ্রুপ আছে। এখন তোমার এই জিনিসগুলো পোলার পার্ট গুলো নন পোলারের কাছে যে কোনো ইন্টারাকশনে আসবে না। এই জন্য যদিও গ্লুকোজেরই আছে, নন পোলার পার্টও আছে, বাট আউটার রিজিয়ন গুলো কি পোলার। এই জন্য গ্লুকোজের সুগার মলিকিউল গুলোর সলিবিলিটি সেলের মধ্যে কম। তাহলে তোমার বডির যে কি বলে, আমাদের বডির যে বিভিন্ন ফাংশন গুলো, গ্লুকোজ যদি বার্ন না হয় তাহলে তো এনার্জি আসবে না, হ্যাঁ, প্রবলেম হয়ে যাবে মেটাবলিক প্রসেসে। এই জন্য
তোমার কেরিয়ার মলিকিউল যদি হয়, কেরিয়ার মলিকিউলের সাথে গ্লুকোজ কমপ্লেক্স তৈরি করলেই এই কমপ্লেক্সটা আবার সলিউবল হয় সেলের মধ্যে, ফলে ইজিলি ডিভিশন হতে পারে এবং রেটটাও বেড়ে যায়। তাহলে আমরা সিম্পল ডিভিশন এবং ফ্যাসিলিটেটেড ডিভিশনের মধ্যে দেখতে পাচ্ছি যে ডেফিনেশনগত দিক থেকে একই, কিন্তু সিম্পল ডিভিশনে কোনো ক্যারিয়ারের প্রয়োজন হয় নাই, বাট ফ্যাসিলিটেটেড ডিভিশনে ক্যারিয়ার মলিকিউলের প্রয়োজন, এবং ক্যারিয়ারটা যে মলিকিউল অথবা সাবস্টেন্স ট্রান্সপোর্ট হবে তার সাথে কমপ্লেক্স তৈরি করে, এবং কমপ্লেক্স তৈরি করার ফলে সলিবিলিটি বেড়ে যায়। দেখো আমি এখানে ফ্যাসিলিটেটেড ডিভিশন সেল মেমব্রেনে কিভাবে হয় এটা দেখানো আছে। এটা মূলত আমরা যে বইটা পড়াই তোমাদের রেমন্ড চ্যাং এর, এটা ওখানকার না, ওখানে অন্যভাবে দেয়া আছে, ওখানে সিম্পলি অবশ্য দেয়া আছে, এটা আমি অন্য জায়গা থেকে নিয়েছি। তো তোমরা বই যদি কালেক্ট করতে পারো, বইয়ের মধ্যে জাস্ট ভার্টিক্যালি সেলটা দেয়া আছে, রাইটে হয়তো আউটসাইড, লেফটে দেয়া আছে ইনসাইড। তাহলে এখানে একটা ক্যারিয়ার মলিকিউলের সাথে স্মল, এই যে যেমন মনে করো এটা এক্সট্রা সেলুলার, এটা হচ্ছে টোটালটাই মেমব্রেন, সেল মেমব্রেন, এটা এক্সট্রা সেলুলার স্পেস আউটসাইড, এটা ইন্ট্রাসেলুলার স্পেস, এটা ভিতর সাইড। তাহলে এখান থেকে আউটসাইড থেকে এই যে ছোট ছোট মলিকিউল গুলো এটা ভিতর ইনার সাইডে নিয়ে আসতে হবে। এই যে প্রোটিন চ্যানেল যেগুলো হলো চ্যানেল বা ক্যারিয়ার, এগুলোর মধ্য দিয়ে আসবে। এই যে দেখো মলিকিউলটা এসে এর সিমিলার সাইজের ইও আছে, বাইন্ডিং সাইডও আছে, এখানে ঢুকে যাচ্ছে, বের করে দিচ্ছে। এই যে দেখো একটা নিয়ে নিছে, নিয়ে আবার ক্যারিয়ার মলিকিউলে যে বের করে দিয়েছে, এই যে নিয়েছে, নিয়ে এটা আবার বের করে দিতেছে, আবার এটার ভিতরে নিয়ে কি বলে নিয়েছে, দুইটা নিয়েছে দেখো। অর্থাৎ কতগুলো সে ক্যারি করতে পারবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর বলো তো? একসাথে কয়েকটা মলিকিউল এক্সটার্নাল রিজিয়ন থেকে ইন্টারনাল রিজিয়নে ক্যারিয়ার মলিকিউলটা নেবে, এটা কি কোন জিনিসের উপর ডিপেন্ড করবে? স্যার সাইজের উপর। সাইজ আচ্ছা, না, নাম্বার অফ ভিতরে বাইন্ডিং সাইট, বি- 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 নাম্বার অফ বাইন্ডিং সাইট। মনে করো এখানে একটা তোমাদের এনজাইম কাইনেটিক্স পড়ায় নাই, তোমরা এমনি আগে হয়তো তোমরা এনজাইম কাইনেটিক্স এর যে কি এন্ড লক সিস্টেম মডেল যেটা, সেটা তো পড়েছো। জি স্যার। আমরা এই কোর্সেও পড়বো ইয়েতে এনজাইম কাইনেটিক্সে, ওখানে এই জিনিসটা আলোচনা আছে। সেটা হচ্ছে যে যে যেমন তালা ওই রকম চাবি লাগবে, বাইন্ডিং সাইটটা যেরকম ওই টাইপের মলিকিউলই এর সাথে ওই ক্যারিয়ারের সাথে বাইন্ড করতে পারবে। এখন বাইন্ড করবে। হ্যাঁ, মনে করো এই যে এখানে আছে সাপোজ ধরো কি বলে সার্কেল টাইপের অথবা ডিম্বাকৃতির, এই এই সাইজেরই আসবে, ওইটা কিন্তু এখানে আসবে না। আবার এখানে দেখো এই জিনিসগুলো এখানে এর মধ্যে বাইন্ডিং সাইড অ্যাকোমোডেট করতে পারে, এটা এখান থেকে আসে, এরকম আর কি। যেটা যার সাথে ম্যাচ করবে ওইভাবে ক্যারিয়ারের সাথে কমপ্লেক্স করে অথবা বাইন্ড করে এই সেলের মধ্যে দিয়ে পাস করে ইনার রিজিয়নে চলে যাবে, এটাই। তাহলে এগুলো ক্যারিয়ার মলিকিউল হিসেবে কাজ করছে, সাবস্টেন্স যেগুলো ট্রান্সপোর্ট করতে হবে তাদের সাথে বাইন্ড করে দেখো ভিতরে নিয়ে যাচ্ছে। ক্যারিয়ার মলিকিউলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এরা ফ্রিলি ব্যাক এবং ফরওয়ার্ড দিকে মেমব্রেনের মধ্যে দিয়ে মুভ করতে পারবে। The carrier molecule is free to move back and forth or forward across the membrane. At the outer face of the membrane, the carrier molecule can bind to the substance, and the resulting complex diffuse across the membrane from a high to a low concentration region, where it dissociates into the carrier and the free substance. এখানে কনসেন্ট্রেশনটা বেশি, এখানে কম, হায়ার কনসেন্ট্রেশন রিজন থেকে অর্থাৎ আউটার স্পেস থেকে ভিতরের স্পেসে যাচ্ছে। তাহলে ওখানে এটাই বলেছে যে আউটার স্পেসে বাইন্ড করছে, করে সেলের মধ্যে দিয়ে পাস করে ইনার রিজনে এসে ডিসোসিয়েশন হচ্ছে। ডিসোসিয়েশন হলে কি হবে,
এখানে তো অনেক কিছু দেখানো হয়েছে। আমি যদি মনে করো আমি যদি এই সেল মেমব্রেন একটা দিয়ে একটা লাইন দিয়ে বুঝাই যে এটা একটা কি বলে সেল মেমব্রেন অথবা হ্যাঁ মেমব্রেন, এর আউটার রিজিয়ন ইনার রিজিয়ন, তাহলে কি হবে, একটা ক্যারিয়ার মলিকিউল একটা এই সাবস্টেন্সের সাথে বাইন্ড করেছে, করে এই পাশে এসে ক্যারিয়ার মলিকিউল আলাদা হচ্ছে আর সাবস্টেন্স যেটা ট্রান্সপোর্ট হয়েছে কার্গোটা আলাদা ভাবে ছেড়ে দিচ্ছে। আমরা যদি এটা সিম্বলিক্যালি দেখাই তাহলে কি বলতে পারি, যেমন সাবস্টেন্স এস যোগ ক্যারিয়ার সি, তাহলে কমপ্লেক্স যখন হলো সি এস, এরপরে ডিসোসিয়েশন হয়ে সি প্লাস এস তৈরি করবে। তাহলে এস এর সাবস্টেন্স এ তো ভিতরের পজিশনে চলে আসছে, এ তো আর বাইরে যাবে না। ক্যারিয়ার সিটা আবার ব্যাক করে, যেহেতু রিভার্সিবল প্রসেস কাজে আবার লেফট দিকে চলে যাবে। তো এই ইগুলো ক্যারিয়ার মলিকিউল গুলো এখানে যেমন এইদিকে এসে ছেড়ে দিয়েছে, আবার এটা ব্যাক করে এইদিকে চলে আসতে পারবে, এসে এখান থেকে আবার বাইন্ড করবে, করে আবার সেলের মধ্যে পাস করে এই পাশে এসে ডিসোসিয়েশনের মাধ্যমে এই সাবস্টেন্স গুলো ছেড়ে দিবে। এইভাবে কি বলে ক্যারিয়ার অ্যাসিস্টেড প্রসেস অর্থাৎ ফ্যাসিলিটেটেড ডিভিশন প্রসেসটা চলতে থাকে। এই যে again for each carrier has one or more binding sites for the substance it transports, যতগুলো বাইন্ডিং সাইট থাকবে ততগুলো সাবস্টেন্সের সাথে বাইন্ড করে এটা ট্রান্সপোর্ট করবে। After releasing its cargo, the carrier molecule diffuses back to the other side of the membrane and the process is repeated. এইভাবে প্রসেসটা রিপিটেশন চলতে থাকবে। এখন because the carrier complex is readily soluble in the lipid bilayer, the rate of facilitated division is normally much higher than that of the simple division. The simple division এর সাথে এটা একটা ইম্পর্টেন্ট থার্ড ডিফারেন্স আমরা বলতে পারি। সিমিলারিটি হচ্ছে দুইটার মধ্যে সিমিলারিটি কি, দুইটাই হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে সাবস্টেন্স গুলোকে ট্রান্সপোর্ট করবে অথবা ট্রান্সপোর্ট হবে সাবস্টেন্স। এটা হচ্ছে সিমিলারিটি দুইটা প্রসেসের মধ্যে। কিন্তু ডিফারেন্স কোথায়, সিম্পল ডিভিশনে কোনো ক্যারিয়ার মলিকিউল লাগে না, এখানে ক্যারিয়ার মলিকিউল লাগে। আর রেটের দিক থেকে যদি বলি তাহলে সিম্পল ডিভিশন রিলেটিভলি স্লোয়ার প্রসেস, বাট ক্যারিয়ার অ্যাসিস্টেড যে প্রসেস অর্থাৎ ফ্যাসিলিটেটেড ডিভিশন এটা ফাস্টার। হ্যাঁ, যে রেট অফ ফ্যাসিলিটেটেড ডিভিশন ইজ নরমালি মাচ হায়ার দ্যান দ্যাট অফ সিম্পল ডিভিশন। কেন বলো তো, আমি যদি এটাই বলি যে কেন কি বলে ফ্যাসিলিটেটেড ডিভিশনের রেটটা সিম্পল ডিভিশনের থেকে বেশি, কি কারণ? কে বলতে পারবে? আমি শুরুর দিকে বলেছিলাম সিম্পল ডিভিশনে সলিবিলিটি কম থাকে, যে সাবস্টেন্সটা ট্রান্সপোর্ট হবে রিলেটিভলি যেগুলো সলিউবল সেগুলো মানে সলিবিলিটিতে একটা রেঞ্জ আছে, তাই না? মনে করো 100 মিলিলিটার ওয়াটারের মধ্যে এটা 10 গ্রাম সলিউবল হয়েছে, এটাও সলিউবল। এটা 50 গ্রাম সলিউবল হয়েছে, সেটাও সলিউবল, কিন্তু এক্সটেন্ট অফ সলিবিলিটি ডিফারেন্ট। এই জন্য ক্যারিয়ার অ্যাসিস্টেড কি বলে ফ্যাসিলিটেটেড ডিভিশনের ক্ষেত্রে ক্যারিয়ার কমপ্লেক্স যেটা তৈরি হয় এটা খুবই সলিউবল, যার কারণে এটা খুব কুইকলি ডিফিউজ করতে পারে, মেমব্রেনের মধ্য দিয়ে পাস হতে পারে। আর যখন সলিবিলিটির প্রশ্ন আসে তখন তো আগে সলিউবল হইতে হবে তারপর পাস করবে। যদি সলিউবলই না হয় মেমব্রেনের মধ্যে তাহলে তো সেই মলিকিউল তো তোমার সিম্পল ডিভিশনের মাধ্যমে সেলের মধ্য দিয়ে ইনসাইডে যেতে পারবে না। বুঝতে পেরেছো কি মহসিন? জি স্যার, বুঝছি। আচ্ছা, যেমন এক্সাম্পল নিয়ে আসছি আমরা, এই যে ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ সুগার মলিকিউলস, গ্লুকোজ থ্রো, যেমন গ্লুকোজের এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে পারি, সেলের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট। তাহলে সুগার মলিকিউল গুলো এই যে দেখো কোয়াইট ইনসoluble ইন দ্য লিপিড বাইলেয়ার,
and so the rate of diffusion of these molecules would be too slow to sustain the metabolic process. and এটা যদি গ্লুকোজ যদি সিম্পল ডিভিশনের উপরেই যদি বায়োলজিক্যাল সিস্টেম ডিপেন্ড করতো তাহলে মেটাবলিক প্রসেস চালানোই কঠিন হয়ে যেত বডির জন্য। হ্যাঁ, দুর্বল হয়ে পড়তো মানুষ। এখন এইটা ক্যারিয়ার অ্যাসিস্টেড প্রসেসের মাধ্যমে কি বলে ডিফিউশন হয়, ট্রান্সপোর্ট হয়। এই জন্য এই গ্লুকোজ ক্যারিয়ার কমপ্লেক্স ইজ ফ্রিলি সলিউবল ইন দ্য মেমব্রেন এন্ড ক্যান দেয়ারফর ডিফিউজ থ্রু ইট, অর্থাৎ সেল মেমব্রেন ভেরি ইজিলি। এখন interestingly, the overall rate of glucose transport from blood plasma to RBC is greatly enhanced by the presence of hormone insulin. ডায়াবেটিক পেশেন্টদের কি বলে ইনসুলিন নেয়, তাই না? ইনসুলিন হরমোন হিসেবে কাজ করে। দেখো এখানে এই যে গ্লুকোজকে প্লাজমা থেকে আরবিসি তে নেয়ার জন্য, প্লাজমা থেকে আরবিসি তে ট্রান্সপোর্ট হওয়ার জন্য যে গ্লুকোজ ট্রান্সপোর্ট এর রেটটা ইনসুলিনের প্রেজেন্সে হাইলি এনহ্যান্সড হয়। খুবই দ্রুত এটা হতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে। এটা কারণটা হচ্ছে ইনসুলিনটা ক্যারিয়ার মলিকিউলের কনসেন্ট্রেশন বাড়ায় দেয়, অথবা এই যে গ্লুকোজ ক্যারিয়ার কমপ্লেক্স যে তৈরি হয়, গ্লুকোজ ক্যারিয়ার কমপ্লেক্স তৈরি হচ্ছে, এটা কি ধরনের প্রসেস? ইররিভার্সিবল নাকি রিভার্সিবল? রিভার্সিবল। রিভার্সিবল। তাহলে এইটাকে, এটা কমপ্লেক্স ফরমেশনটাকে যদি প্রমোট করে, মানে ফরওয়ার্ড প্রসেসটাকে যদি তোমার এনহ্যান্স করতে পারে, ইনক্রিজ করতে পারে, তাহলেও ট্রান্সপোর্ট সিস্টেম কি হবে? ট্রান্সপোর্ট প্রসেস বেড়ে যাবে, অগমেন্টেশন হবে, ইনক্রিজ করবে। যেমন তোমার লা শাতেলিয়ার প্রিন্সিপল, ওখানে বিভিন্ন ফ্যাক্টর গুলোকে আলোচনা করা হয়েছে, কখনো কনসেন্ট্রেশন কমিয়ে, কখনো বাড়িয়ে প্রোডাক্টের, রিঅ্যাক্টেন্টের, আর কখনো প্রেসার, কখনো টেম্পারেচার, কখনো ক্যাটালিস্ট। বিভিন্ন ফ্যাক্টর থেকে আমরা দেখেছি যে তোমার কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশন, যেমন অ্যামোনিয়া সিনথেসিস, ফার্টিলাইজারে খুবই অ্যাপ্লিকেশন আছে। তো অ্যামোনিয়া যদি খুব স্লোলি প্রোডাকশন হয়, তাহলে তো তোমার ইন্ডাস্ট্রিয়ালি কি হবে? ইন্ডাস্ট্রি মানে কি বলে ডেভেলপড হবে না। আর যদি অল্প খরচে বেশি প্রোডাকশনে যেতে পারে, তাহলে লাভবান হবে। ওটাকে কিভাবে বাড়ানো যায়? এটা মিনিমাইজেশন, প্রেসার ইফেক্ট, টেম্পারেচার ইফেক্ট, আদার ফ্যাক্টর গুলো, কম্পোজিশন গুলো চিন্তা করে এমন একটা কন্ডিশনে নিয়ে আসা হয় যাতে ম্যাক্সিমাম প্রোডাকশন হয়। একইভাবে এখানে ইনসুলিন যদি প্রেজেন্ট থাকে, ইনসুলিনটা কি করবে? ক্যারিয়ারের কনসেন্ট্রেশনও বাড়ায় দিতে পারে, অথবা এই কমপ্লেক্স ফরমেশনটাকে প্রমোট করতে পারে। এই কমপ্লেক্সটা যদি তৈরি হয়ে যায়, অথবা ক্যারিয়ারের কনসেন্ট্রেশনও যদি বাড়ে, তাহলে বেশি পরিমাণ কমপ্লেক্স তৈরি করবে। আর কমপ্লেক্স তৈরি হলে কি হবে? মেমব্রেনের মধ্যে সলুবল হবে, কুইকলি সে আউটসাইড থেকে সেলের ইনার সাইডে ডিফিউজ হয়ে যেতে পারবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের ফ্যাসিলিটেটেড ডিফিউশন আমরা আলোচনা করলাম। থার্ড ওয়ান হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আগের দুইটা থেকে এটা অপোজিং প্রসেস, ডিফারেন্ট প্রসেস। Active transport involves the movement of substance across the membrane against a concentration gradient. অর্থাৎ এখানে কি হবে? বলো, against concentration gradient বলতে কি বোঝায়? লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন। হ্যাঁ, রাইট। এই কি বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতে আমরা বোঝাই যে হায়ার থেকে লোয়ারের দিকে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দিয়ে, কিন্তু এগেইনস্ট, অর্থাৎ ওই সেন্সটা লোয়ার থেকে হায়ারের দিকে যাবে, উল্টো যাবে, কারেন্টের এগেইনস্টে। যার কারণে এটাকে আমরা বলবো
এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলে প্রসেসটা কি ধরনের হবে? স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে? স্যার নন স্পন্টেনিয়াস। নন স্পন্টেনিয়াস হবে। হ্যাঁ, থার্মোডাইনামিক্যালি আমরা বলবো যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে অর্থাৎ লোয়ার থেকে হায়ারে নেব। মনে করো নদী এলাকায় যারা থাকো, এক্সপিরিয়েন্স আছে তোমার, এই যে এখন বর্ষাকাল, নদীতে কারেন্টটা মানে স্রোত কোন দিকে যাচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে, হ্যাঁ আমাদের কাছেও আছে, যেমন এই যে ইয়ে দিকে তুরাগ নদীতে কি বলে গাবতলীর পাশে, এখানেও তোমার দেখা যাচ্ছে স্রোত এখন হয়তো পাওয়া যাবে বা কিছুদিন পরে দেখা যাবে যে নদীতে স্রোত আছে। তো এখানে তোমার যেই দিকে কি বলে পানি প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি নৌকা চলে তাহলে সহজ, কিন্তু উল্টো যদি যায় কঠিন। কঠিন, স্যার এনার্জি প্রতিকূলে স্যার প্রতিকূলে। প্রতিকূলে যদি তোমার এই নৌকা চলে তাহলে সিম্পল নৌকা যদি হয় তাহলে তো কঠিন, এটা তোমার এই যে কি বলে এটাকে বৈঠা যেটা বলে আর কি, লগি বৈঠা দিয়ে যদি তোমার নৌকা চালায় তাহলে তো খুব কঠিন। দেখা যাবে যে লোক যদি তোমার হয় দুর্বল প্রকৃতির হয়, প্রতিকূলে যাওয়ার চেয়ে অনুকূলে নিয়ে চলে যাবে, পাটিতে নিয়ে নৌকা নিয়ে চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে ইঞ্জিন চালিতও যদি নৌকা হয় তাহলে আমরা দেখেছি যে স্রোতের প্রতিকূলে কারেন্টের এগেইনস্টে সে চলতে পারছে, তখন এনার্জি সে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, তো এখানেও তোমার ট্রান্সপোর্টটা যেহেতু এগেইনস্টে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের, কাজেই এটা নন স্পন্টেনিয়াস প্রসেস, energy must be supplied from external source for the active transport to happen. এখন যেমন তোমার সোডিয়াম আয়নগুলো ট্রান্সপোর্ট হয় হচ্ছে normal division processes transport sodium ions from the exterior to the interior of the cell, আউটসাইড থেকে সেলের ভিতরে যায় সোডিয়াম আয়ন। আবার মুভ পটাশিয়াম আয়নস ইন দ্য অপোজিট ডিরেকশন, অর্থাৎ ভিতর থেকে আউটসাইডে যায়, দুইটার অপোজিট ডিরেকশন আর কি মুভমেন্টের। এখন এট দ্য সেম টাইম সোডিয়াম আয়নস আর কনস্ট্যান্টলি পাম্পড আউট অফ দ্য সেল। নর্মাল প্রসেসে আউটসাইড থেকে ভিতরে আসতো, কিন্তু একই সাথে আবার ভিতর থেকে কিছু সোডিয়াম আয়ন বাইরে থেকে পাম্পড হয়, পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভিতরে পাম্পড ইন হয়। তাহলে যে the word pump is used to describe the movement of ions against concentration gradient. তাহলে এই দুইটা প্রসেসই যদি চলে, অর্থাৎ নরমাল প্রসেস চলছে আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে উল্টো পথে অপোজিং ডিরেকশনেও আয়নগুলো পাম্পড হচ্ছে, তাহলে একটা পর্যায়ে কি হবে? স্টেডি স্টেট আসবে, তাই না? তাহলে স্টেডি স্টেটটা কখন আসবে? when the flow of the ions of one type in one direction by active transport is balanced by leaking of the ions of the same type in the opposite direction. অর্থাৎ অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে উল্টো দিকে যাচ্ছে, আর নরমাল প্রসেসে যেটা যেমন সোডিয়াম আয়ন ভিতর বাইরে থেকে ভিতরে যাচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ভিতর থেকে বাইরে যাচ্ছে। তাহলে একটা পর্যায়ে প্রত্যেকটা আয়নেরই একটা ব্যালেন্স কন্ডিশনে আসবে। এখন দেখো মেকানিজমটা কিভাবে বলেছে। The active transport of sodium and that of potassium ions across the membrane are linked together. Thus, the active transport system is often referred to as the sodium-potassium pump. Similar to facilitated diffusion, a carrier molecule is needed for active transport. তাহলে দেখো ফ্যাসিলিটেটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে এই ডিফারেন্স হচ্ছে, ওখানে ছিল এই কি বলবো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট,
আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ট্রান্সপোর্ট হবে। আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কি স্পন্টেনিয়াস প্রসেস ছিল, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নন স্পন্টেনিয়াস প্রসেস, এখানে এনার্জি সাপ্লাই দিতে হবে। এখানে থার্ড ডিফারেন্স কি, না এখানে সিমিলারিটি আছে। সিমিলারিটি হচ্ছে যে ইয়ার ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার মলিকিউলের প্রয়োজন হয়েছিল, আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্টেও ক্যারিয়ার মলিকিউলের প্রয়োজন হবে, কিন্তু এখানে একটু ক্যারিয়ার মলিকিউলটা এমন হতে হবে যেহেতু আমার এখানে এনার্জি সাপ্লাই দিতে হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নন স্পন্টেনিয়াস প্রসেস, কাজে এখানে এনার্জি সাপ্লাই দিতে হবে প্রসেসটাকে সংগঠিত হওয়ার জন্য। এই জন্য ক্যারিয়ার মলিকিউলটা এমন হতে হবে যাতে ক্যারিয়ার মলিকিউল নিজেই এনার্জি সাপ্লাই দিতে পারে। ফার্দার the molecule must be such that an energy supply can be directly coupled to it. মলিকিউলটা এমন ভাবে চুজ করতে হবে যে সেই যেন এই কি বলে এনার্জি সাপ্লাই দিতে পারে, যে এনার্জিটা এই প্রসেসের সাথে কাপলিং করতে পারে, কাপলিং এর মাধ্যমে সরাসরি এনার্জিটা সাপ্লাই দিতে পারে, প্রসেসটাকে স্পন্টেনিয়াস করতে পারে। তাহলে এই ক্ষেত্রে ক্যারিয়ার মলিকিউলটা যদি এটিপি হয়, আমরা এটিপির হাইড্রোলাইসিস পড়েছিলাম কোথায়, স্মরণ আছে? জি স্যার, ওই যে ফার্স্ট চ্যাপ্টারে স্যার ডায়ালিসিসে। হ্যাঁ ডায়ালিসিসের না, হ্যাঁ ডায়ালিসিসের পরে যে আলোচনা করেছি এটা হচ্ছে লিগ্যান্ড, কি বলে চ্যাপ্টারটার নাম হলো, আমরা ইকুইলিব্রিয়াম, বায়োলজিক্যাল ইকুইলিব্রিয়াম হিসেবে সম্ভবত পড়েছি, লিগ্যান্ড বাইন্ডিং টু ম্যাক্রোমলিকিউল, এর সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা পড়েছিলাম এটা এটিপি হাইড্রোলাইসিসটা। এটিপি হাইড্রোলাইসিস হলে কি হয়, ফসফেট, হাইড্রোজেন আয়ন, এডিপি এগুলো তৈরি করে। তো এই হাইড্রোলাইসিস প্রসেসটার মাধ্যমে হিউজ এনার্জি রিলিজ করে। আমরা ওখানে কি কারণে এটা কি বলে অনেক বেশি পরিমাণ এনার্জি রিলিজ করে সেটা আমরা ওখানে আলোচনা করেছিলাম, যে এই ফসফেট গুলো বেশি রেজোনেন্স স্টেবল, এডিপিটা কম চার্জ কন্টেইন করে, ইলেকট্রোস্ট্যাটিক রিভালশন কম হয়, স্টেরিক হিন্ড্রেন্স কম হয়, স্মরণ আছে তোমাদের? এই কারণে এখানে হিউজ এনার্জি রিলিজ করে এবং মোর স্পন্টেনিয়াস হয়, এবং এই এনার্জিটাই যে নন স্পন্টেনিয়াস প্রসেস সাথে কাপল করে ওভারঅল প্রসেসটাকে আমরা দেখেছিলাম। কাপলিং প্রসেসটা কি, কাপল রিঅ্যাকশন, কাপল রিঅ্যাকশন পড়েছিলাম আমরা, স্মরণ আছে? জি স্যার। কাপলিং রিঅ্যাকশন অথবা কাপল রিঅ্যাকশন একটা নন স্পন্টেনিয়াস প্রসেস স্পন্টেনিয়াস এর সাথে মিলে ওভারঅল প্রসেসটাকে স্পন্টেনিয়াস করবে। আচ্ছা, তাহলে এখানেও সেম কেস, এখানে এনার্জি প্রোভাইডার is ATP which hydrolyzes to ATP and inorganic phosphate and release mass energy, free energy. তাহলে এই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে এবং is coupled to sodium potassium ATPase to drive the energetically unfavorable process of moving ions against concentration gradient. তাহলে এখানে আনফেভারেবল ছিল আয়নগুলো অথবা সাবস্টেন্স গুলো মুভমেন্ট করানো, কিন্তু এখন এটিপিএস এর সাথে করে কাপলিং করে এখন এনার্জেটিক্যালি ফেভারেবল করবে। তাহলে আমরা এই প্রসেসে এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কি পরিমাণ এনার্জি লাগে, অর্থাৎ ফ্রি এনার্জি চেঞ্জটা আমরা মেজার করতে পারি, এস্টিমেট করতে পারি। সেটা কিভাবে, মনে করো একটা কম্পাউন্ড এক্স, এটা ট্রান্সপোর্ট করতে হবে এক্সটেরিয়র রিজিয়ন থেকে ইন্টারনাল রিজিয়নে, সেলের এন্টেরিয়রে নিতে হবে। তাহলে এক্সটেরিয়রে কনসেন্ট্রেশন আছে, এক্সটেরিয়রে আছে 1 × 10⁻⁵ মোলার, আর ইন্টেরিয়রে এর কনসেন্ট্রেশন রয়েছে 1 × 10⁻³ মোলার। তাহলে যেহেতু
আমাদের এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কম থেকে বেশির দিকে যাবে। তাহলে বিকজ ট্রান্সপোর্ট occurs against concentration gradient we have the following inequality in chemical potential. chemical potential বেশি হবে কোথায়? মনে করে এই একটা সাবস্টেন্স X আমরা ট্রান্সপোর্ট করাবো, কিন্তু আউটারে আছে 1 × 10⁻⁵ মোলার আর ইন্টেরিয়রে আছে 1 × 10⁻³ মোলার। তাহলে এর কেমিক্যাল পটেনশিয়াল বেশি হবে কোথায়? কে বুঝতে ভিতরে পারছো? স্যার। হ্যাঁ, ভিতরে ইন্টেরিয়র রিজিয়নে কেমিক্যাল পটেনশিয়াল বেশি হবে। তাহলে আমরা এই যে কেমিক্যাল পটেনশিয়াল ফর এক্স ইন্টেরিয়র ইজ গ্রেটার দেন এক্সটেরিয়র, এখানে ইন এবং এক্স, এটা অবশ্য ইটালিক করে দিলে একটু বেটার হইতো, ইটালিক করে দিলে বোঝা যেত ভালো। ইন এবং এক্স ডিনোট ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র রেসপেক্টিভলি। এখন দেখো কেমিক্যাল পটেনশিয়ালকে আমরা ফার্স্ট চ্যাপ্টারে সলিউশন চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। এটা এই যে কেমিক্যাল পটেনশিয়াল ফর এক্স, এটা স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়াল প্লাস আরটি লন এক্স কনসেন্ট্রেশন। এখানে আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়াল, নট দিয়ে যেটা বোঝানো হয়েছে, এবং উই হ্যাভ ইউজড কনসেন্ট্রেশন ইনস্টেড অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি না দিয়ে আমরা সরাসরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন ইউজ করতে পারি, আমরা সরাসরি কনসেন্ট্রেশন ইউজ করেছি। এখন 37 ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ ইন গিভস এনার্জি ফর দ্য প্রসেস ইজ গিভেন বাই, আমাদের এখানে কিন্তু কনসেন্ট্রেশন দেয়া আছে। স্যার এই সূত্রটা কই পেয়েছি আমরা? কোনটা? এই যে ইউ ম্যাক্স, এই যে উপরে দিয়ে লিখলাম দা কেমিক্যাল পটেনশিয়াল এটা? অফ এক্স গিভ। এটা হচ্ছে যে কোনো সাবস্টেন্সেরই যে কেমিক্যাল পটেনশিয়াল তার একটা স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়াল আছে। তো অনেক ক্ষেত্রে আমরা এটা কি বলে, আচ্ছা প্লাস আরটি, এটা তো যে টেম্পারেচারে আছে কনস্ট্যান্ট, এর কনস্ট্যান্ট অ্যাক্টিভিটির লো নিয়ে দেয়। এটা আমরা পেয়েছি হচ্ছে তোমার পার্শিয়াল গিভস এনার্জি, যেটা এটা তো আবার কেমিক্যাল পটেনশিয়ালটা আবার গিভস এনার্জির সাথে ইকুইভ্যালেন্ট। ওখানে আমরা এটা ডেরিভেশন দেখেছি ফার্স্ট চ্যাপ্টারে। কেমিক্যাল পটেনশিয়ালটা আবার গিভস এনার্জির সাথে কি বলে সিমিলারিটি আছে। এই জন্য অনেক বইতে দেখবা যে তোমার ফ্রি এনার্জিটা ডেরিভেশনের ক্ষেত্রে এই কেমিক্যাল পটেনশিয়াল ইউজ করা হয়েছে। এটা স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন। হ্যাঁ, তুমি ওই ফার্স্ট চ্যাপ্টারে পার্শিয়াল মোলার প্রপার্টিজ যেখানে পড়েছিলাম ওখানেও আমরা এই ডেরিভেশন গুলো দেখেছি। এখানে আমরা শুধু ইউজ করছি যে কেমিক্যাল পটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মাধ্যমে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এখানে শুধু অ্যাক্টিভিটি বাদ দিয়ে আমরা যেহেতু ডাইরেক্ট সলিউশন, এই জন্য আমরা কনসেন্ট্রেশন ইউজ করে ফেলছি। দেখো এখানে আমরা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কনসেন্ট্রেশন বলে দিয়েছি যে এক্সটেরিয়রে 1 × 10⁻⁵, অনেক ডাইলিউট, তাই না? কি বলে 0.1 10 মাইক্রোমোলার, আর এটা হচ্ছে 1000 মাইক্রোমোলার, অথবা কি বলে 1 মিলিমোলারও বলতে পারি। এটা 1 মিলিমোলার, এটা 0.01 মিলিমোলার, অনেক কম কনসেন্ট্রেশন। এই জন্য আমরা অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন টার্ম দিয়ে রিপ্লেস করেছি। এখন 37 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বলে ফেলি যে এটা আমার টেম্পারেচার, যেমন আমাদের বডি টেম্পারেচার কত 37.4 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আমরা এটা বায়োলজিক্যাল সেলের ক্ষেত্রে আমরা ইটা বের করব ফ্রি এনার্জি, কাজে এটাই আমরা ধরতে পারি। আর হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য ওইটা তো আমাদের জানাই আছে। তাহলে চেঞ্জ ইন ফ্রি এনার্জি, তাহলে এই দেখো কেমিক্যাল পটেনশিয়াল ফর ইনার রিজিয়ন মাইনাস কেমিক্যাল পটেনশিয়াল ফর এক্সটেরিয়র, অর্থাৎ ফ্রি এনার্জি অফ ইনার রিজিয়ন, ফ্রি এনার্জি অফ এক্সটেরিয়র রিজিয়ন, এই দুইটা ডিফারেন্স থেকে আমরা ফ্রি এনার্জি চেঞ্জ আমরা বের করতে পারবো। এখানেও কিন্তু আমরা ফ্রি এনার্জির সাথে কেমিক্যাল পটেনশিয়াল, আমি আগে একটু বলতে চাচ্ছিলাম যেটা রিলেশন আছে, এই জন্য অনেক ক্ষেত্রে স্যার এই যে এটা তো বুঝলাম গিভ ফ্রি এনার্জির সাথে কেমিক্যাল পটেনশিয়ালের রিলেশন, হ্যাঁ কিন্তু এই কেমিক্যাল পটেনশিয়ালটা ডিপেন্ড করতেছি কনসেন্ট্রেশনের উপরে নাকি কিসের উপর ডিপেন্ড করতেছে? কেমিক্যাল কেমিক্যাল পটেনশিয়াল এটা তো পটেনশিয়াল বলছি,
তোমার পটেনশিয়াল কখন বলি আমরা? পটেনশিয়াল ডেভেলপ করে কখন বলো? পটেনশিয়াল ডেভেলপ করে কখন? দুই পাশে যদি মানে পার্থক্য দুই থাকে পাশে পটেনশিয়াল ডিফারেন্স থাকে Potential difference থাকে, ভোল্টেজ potential। যদি তোমার যেমন এখানে কনসেন্ট্রেশন ডিফারেন্স আছে তাই না, জি স্যার। কনসেন্ট্রেশন ডিফারেন্স আছে, এই জন্যই এখানে তোমার যদি এখানে তো আমার জেনারেল ইকুয়েশন, আমি তো বলি নাই যে এটা কি বলে নিউট্রাল সাবস্টেন্স। সাবস্টেন্সটা নিউট্রালও হতে পারে, চার্জডও হতে পারে। সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো চার্জড আয়ন না? জি বডির স্যার। মধ্যে তোমার অনেক চার্জড আয়নও আছে, আমি একটু পরে দেখাবো, সেক্ষেত্রে আলাদা একটা ফ্যাক্টর নিতে হবে। এই জন্য যেখানে কনসেন্ট্রেশন ডিফারেন্স হোক, চার্জ আসলে তো আরো ফ্যাক্টর আসবে। যখন এই ধরনের আসবে তখন তোমার তোমার এই কেমিক্যাল কি বলে পটেনশিয়াল কথাটাকে আমরা ইউজ করে থাকি। আর এটা তো আর এখানে ধরো এগুলো তো নিচের দিকে তোমরা পড়ে আসছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তোমার ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়ে আসছো। এখানে তো আর তোমার এটা ইনিশিয়ালি একদম কেমিক্যাল পটেনশিয়াল তোমার কিভাবে এই ফর্মুলা গুলো আসলো, এই জিনিস ওখান থেকে পড়ে আসতে হবে। এখন তো আমরা শুধু ইউজ করছি শুধু স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলো। এখন মনে করো যে চেঞ্জ ইন ফ্রি এনার্জি, এটা আমি কিভাবে ইন্টারনাল রিজন থেকে এক্সটার্নাল রিজন মাইনাস করে পেলাম। এখন এটা যদি আমি বুঝাতে চাই তাহলে তো আমার অনেক ব্যাকগ্রাউন্ড আলোচনা করে আসতে হবে। এখানে চেঞ্জ ইন ফ্রি এনার্জি দিয়ে আমি শুধু এতটুকু বুঝাবো যে একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়নের যে ডিফারেন্স। আমি একটা রিয়াকশন যদি বুঝাই তাহলে ইনিশিয়াল কন্ডিশন আর ফাইনাল কন্ডিশন, রিয়াক্টেন্টের ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু, অর্থাৎ দুইটা স্টেট, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে যেহেতু কনসিডার করতে হবে, কাজেই স্ট্যান্ডার্ড কন্ডিশনে একটা স্টেট এবং আরেকটা স্টেট দুইটার যে ডিফারেন্স সেখান থেকে আমরা চেঞ্জটা ধরে নেব। বুঝতে পেরেছো? এখন জি স্যার। এইভাবে আমরা এই যদি ইন্টারনাল রিজিয়নের কেমিক্যাল পটেনশিয়াল থেকে এক্সটেরিয়র রিজিয়নের কেমিক্যাল পটেনশিয়াল বাদ দেই তাহলে আমরা চেঞ্জটা পাবো। তাহলে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়াল এমনি এলিমিনেট হবে, তাহলে আরটি কমন আসবে। এই যে এটা আমরা রিঅ্যারেঞ্জ করলে এটা পাবো, এক্স এর কনসেন্ট্রেশন ইনার রিজিয়ন ডিভাইডেড বাই কি বলে এক্সটেরিয়র রিজিয়ন, আউটসাইড রিজিয়ন। তাহলে আমার সব জানা আছে, আর এর ভ্যালু জানা আছে, টির ভ্যালু 37 ডিগ্রি সেলসিয়াস, 310 ডিগ্রি কেলভিন, না 310 কেলভিন। লন, ওহো এটা আই হয়ে গেছে, এটা লন কনসেন্ট্রেশন তো আমরা আগেই বলেছি ইনার রিজিয়নে বেশি 1 মিলিমোলার, আর এটা 0.01 মিলিমোলার। তাহলে আমরা সলভ করলে 12 কিলো জুল পার মোল পাবো, অর্থাৎ 1 মোল একটা এক্স কোন একটা সাবস্টেন্সকে এই আউটার রিজিয়নের এত কনসেন্ট্রেশন থেকে ইনার রিজিয়নের এত কনসেন্ট্রেশনে আমরা যদি ট্রান্সপোর্ট করতে চাই, এই পরিমাণ গিভস এনার্জি, এর থেকে বেশি পরিমাণ গিভস এনার্জি যদি আমি সাপ্লাই দিতে পারি তাহলে এটা প্রসেসটা স্পন্টেনিয়াসলি আমি ট্রান্সপোর্ট করতে পারবো। হ্যাঁ কে বলো? 11:30 আমাদের ওই ক্লাস আছে স্যার। ক্লাস আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে 1 মিনিটের মধ্যে জিনিসটা শেষ করে দেই শুধু। তাহলে এই যে তোমার এটা নন স্পন্টেনিয়াস এমনি আমরা বুঝলাম। আর যদি চার্জ সাবস্টেন্স হয়, যেমন আমরা পটাশিয়াম এবং সোডিয়াম আয়নের ক্ষেত্রে আলোচনা করছিলাম, যেমন পটাশিয়াম আয়ন যদি হয় তাহলে পটাশিয়াম আয়নকে আমরা প্লাজমা থেকে ব্লাড সেলে ট্রান্সপোর্ট করব, তাহলে এডিশনালি একটা ইফেক্ট আসবে, এটাকে আমরা বলবো ইলেকট্রিক পটেনশিয়াল। এটা এস্টাবলিশড বাই দা আনইকুয়াল কনসেন্ট্রেশন অফ আয়নস অ্যাক্রস দা মেমব্রেন, যেটা তোমরা বলতেছিলা দুই পাশে মেমব্রেনের দুই পাশে যদি চার্জের কনসেন্ট্রেশনের ডিফারেন্ট হয় তাহলে এমনি চার্জ ডেভেলপ করবে, একদিকে পজিটিভ আয়ন ডেভেলপ করবে অন্যদিকে নেগেটিভ চার্জ করবে, তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল কি বলে এখানে ডেভেলপ করবে। তাহলে আমরা এই ক্ষেত্রে গিভস এনার্জি চেঞ্জটাকে আগের ইকুয়েশন যেটা ছিল এখানে এক্স এর পরিবর্তে আমি পটাশিয়াম আয়ন দিয়েছি প্লাস জেড এফ ডেল্টা ভি। ডেল্টা ভি হচ্ছে ডিফারেন্স ইন ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাক্রস দ্য মেমব্রেন, এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, জেড হচ্ছে চার্জ অফ দ্য আয়ন। এখানে অন চার্জ আছে, অন আসবে,
যদি জিঙ্ক হয় তাহলে 2+ আসবে, সালফেট যদি হয় 2- আসবে। তাহলে এইভাবে আমরা কিছু এনার্জি চেঞ্জ আমরা বের করতে পারবো। তো ঠিক আছে, আজকে থাক এ পর্যন্তই।